Hi everyone, this is Aditi and I welcome you all to my channel Adi's Teaching. আজকে আমাদের free spoken English class in day 9 and here we are going to focus on modal verbs. আজকে modal verbs এর part 2 এবং আজকে আমরা focus করব could, would and should এর ব্যবহারের উপরে. And first we are going to start with could. আগের ক্লাসে আমি তোমাদেরকে can, will আর shall এর ব্যবহার শিখিয়েছি। আজকে আমরা could, would আর should এর ব্যবহার শিখব। দেখো could আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। past ability এর ব্যাপারে কথা বলার জন্য আমরা can শিখেছিলাম না যে আমরা ability এর ব্যাপারে কথা বলতে can ব্যবহার করি। couldটা আমরা can এর past হিসেবে ব্যবহার করি, কিন্তু তাছাড়াও could এর আরো কিছু ব্যবহার রয়েছে যেটা আজকে আমরা শিখব। ওকে, সো দেখো হ্যাঁ, পাস্টে কোনো একটা কাজ আমি করতে পারতাম বোঝানোর জন্য আমরা could এর ব্যবহার করি। could এর আরো ব্যবহার রয়েছে পোলাইট ভাবে রিকোয়েস্ট করার জন্য আমরা could এর ব্যবহার করি। ফর্মাল সিচুয়েশনে আমরা could এর ব্যবহার করি, তখন কিন্তু আমরা can ইউজ করি না। can আমরা ইনফর্মাল কেসেসে ব্যবহার করি। সাজেশনের ক্ষেত্রে আমরা could ব্যবহার করি। পসিবিলিটির ক্ষেত্রে আমরা could ব্যবহার করি। past possibility হলে আমরা could ব্যবহার করি, অর্থাৎ পসিবিলিটি মানে সম্ভাবনার ক্ষেত্রে could ব্যবহার করি, এবং অতীতে কোনো একটা জিনিস সম্ভব ছিল, অতীতের সম্ভাবনা বোঝানোর জন্য আমরা could ব্যবহার করি। অফারের ক্ষেত্রে আমরা could ব্যবহার করি। কিরকম ভাবে ব্যবহার করি এইবার আমরা শিখব। দেখো একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো ফর্মাল সিচুয়েশনে, যে কোনো প্রফেশনাল সেটিং এ আমরা কিন্তু অফার করার সময়, রিকোয়েস্ট করার সময়, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা could দিয়ে কোয়েশ্চেন করি। ওকে, তখন কিন্তু মাথায় এনো না যে can এর পাস্ট ফর্ম হিসেবে could ব্যবহার হচ্ছে না, তখন ফর্মাল সাউন্ড করার জন্য আমি could কে ব্যবহার করছি। সো could আমরা তাহলে কোথায় ব্যবহার করি? ফর্মাল কেসেসে, রাইট, and as a past form of can। ঠিক আছে, সো এই ক্ষেত্রগুলোতে আমরা could এর ব্যবহার পাচ্ছি। যেরকম দেখো ফার্স্টে যেটা রয়েছে past ability, এখানে আমি যদি বলি she could speak French when she was young, এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে যে তার যখন বয়স কম ছিল সে ফ্রেঞ্চ বলতে পারতো। she could speak French। আমি এই অবধি যদি সেন্টেন্স শেষ করি তাহলে তার মানে হচ্ছে সে ফ্রেঞ্চ বলতে পারতো। আমি যদি বলি she can speak French, that means she is able to speak French now, she has the ability of speaking French now। এখন তার ইংলিশ বলার ক্ষমতা রয়েছে, কিন্তু আমি যদি বলি তার ক্ষমতা ছিল, past ability হয়ে যাচ্ছে, she could হয়ে যাচ্ছে can এর past form could। she could speak French। সেন্টেন্সটা আরেকটু এক্সটেন্ড করলাম, when she was young, যখন তার বয়স কম ছিল। নেক্সট বলেছে polite request, অর্থাৎ আমরা যদি ভদ্রভাবে কোনো রিকোয়েস্ট করার চেষ্টা করি, অনুরোধ করি, তাহলে সেক্ষেত্রে আমরা could ব্যবহার করতে পারবো। ওকে, আমি কিন্তু যে কোনো প্রফেশনাল সেটিং এ বলো could দিয়ে কোয়েশ্চেন বেশি করি, বা আমরা would এর ব্যবহার করে কোয়েশ্চেন করি। ওকে, যেরকম এই ক্ষেত্রে আমি যদি বলি could you please pass the salt, could you please pass the salt, তার মানে কি হচ্ছে? আপনি কি দয়া করে নুনটা পাস করে দিতে পারবেন? হয়তো নুনের কৌটোটা একটু দূরে রয়েছে, আমি কাউকে বলে আপনি কি একটু নুনটা আমাকে পাস করে দেবেন, could you please pass the salt। ওকে, সো could দিয়ে আমি কোয়েশ্চেন করলাম। যদি আমি বলি please pass the salt, that still sounds very direct। ওকে, এবং যদি আমি কোনো রকমের রুডনেস অ্যাভয়েড করতে চাই, বা আমি যদি চাই যে একটু ভদ্রভাবে সাউন্ড করতে, could you please দিয়ে কোয়েশ্চেন স্টার্ট করবো। ওকে, so could you please pass me the newspaper, could you please close the windows, could you please call me in the evening। Okay, so these are all formal requests or polite requests। নেক্সট হচ্ছে সাজেশন। আমরা
সাজেশনের ক্ষেত্রে কুড ব্যবহার করি। কিভাবে? সাজেশন অ্যাজ এন এখানে আমি হয়তো কাউকে বলার চেষ্টা করছি তুমি এটা করে দেখতে পারো, আইডিয়া দিচ্ছি, রাইট? কোন একটা কিছু সাজেস্ট করছি। যেরকম আমি যদি আজকে ধরে নাও কাউকে বলি যে ওই নতুন রেস্টুরেন্টটা তুমি একবার ট্রাই করে দেখতে পারো, তুমি একবার ওই নতুন রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারো, তাহলে এই সেন্টেন্সটা আমি কিভাবে বলবো? বা আমরা চল ওই নতুন রেস্টুরেন্টে খেতে যাই, বা নতুন রেস্টুরেন্টটা একবার চল আমরা ট্রাই করে দেখি। ট্রাই করে দেখা মানে একবার চলো খেয়ে দেখি। তো সেই ক্ষেত্রে আমি সেন্টেন্সটা দেখো এইভাবে লিখতে পারবো, উই could try that new restaurant. We could try that new restaurant. অর্থাৎ আমরা ওই নতুন রেস্টুরেন্টটা ট্রাই করে দেখতে পারি। ফাইন। নেক্সট, পসিবিলিটি। পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা কিভাবে আমরা সম্ভাবনার ক্ষেত্রে could ইউজ করতে পারি? যেরকম ধরো আমি যদি বলার চেষ্টা করি এটা একটা ভুল বোঝাবুঝি হতে পারে, এটা একটা ভুল বোঝাবুঝি হতে পারে, আমি সিম্পলি এরকম ভাবে বলতে পারি ইট কুড বি ও মিসআন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি হতে পারে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ইট কুড বি আ মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা আমরা ক্যানের জায়গাতেও কুড ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। এটা কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশনের জন্য ব্যবহার করতে পারি। ওকে, পরেরটা দেখো, পাস্ট পসিবিলিটি। অর্থাৎ অতীতের কোনো সম্ভাবনা যদি থাকে, অতীতের সম্ভাবনা মানে আমি যদি বলি যে একটা ভুল হতে পারতো, ঠিক আছে, আমি কিভাবে বলবো? ইট কুড হ্যাভ বিন আ মিস্টেক। দেখো কুড হ্যাভ বিন হয়েছে মানে হতে পারতো বুঝিয়েছে, হতে পারতো। ইট কুড হ্যাভ বিন দিস, সো ইট কুড হ্যাভ বিন আ মিস্টেক। ফাইন। নেক্সট, এইবারে বলেছে অফার। অফার অর্থাৎ ইউ অলরেডি নো আমি কাউকে কোনো জিনিস অফার করছি। যেরকম আমি যদি নিজের হেল্প নিজের সাহায্য যদি আমি কাউকে অফার করি, কিরকম ভাবে বলবো? যেরকম আমি যদি বলি কুড আই হেল্প ইউ উইথ দ্যাট, তার মানে আমি কি সেই বিষয়ে আপনাকে সাহায্য করব? আমি কি আপনাকে কোনো সাহায্য করবো ওই বিষয়ে? কুড আই হেল্প ইউ উইথ দ্যাট। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু আমি কুড আই হেল্প বলেছি, আমি নিজের হেল্প অফার করছি কাউকে। সো কুড আই হেল্প ইউ, কুড আই হেল্প ইউ উইথ দ্যাট হয়েছে। সো এই ক্ষেত্রে দেখো আমি অফার করলাম। তাহলে আমরা কি শিখলাম? কুড কোথায় ব্যবহার করি? আমরা ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুড ব্যবহার করি। আর আমরা ফর্মাল কেসেসে, কোয়েশ্চেনের ক্ষেত্রে, আমরা যখন ফর্মাল কেসেসে, পসিবিলিটির ক্ষেত্রে, বা হয়তো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, অফারের ক্ষেত্রে আমরা কুডকে ব্যবহার করি। তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে এইখানে এই কেসেসে কুড হয়তো পাস্টে হয়েছে, বা এই কেসে হয়তো কুড আমি পাস্টে ব্যবহার করেছি, বা এইখানে হয়তো আমি কুড পাস্টে ব্যবহার করেছি। এটাই আমি তোমাদের বোঝানোর একটু আগে চেষ্টা করলাম। বা হয়তো এই ক্ষেত্রে আমি হয়তো কুড পাস্টে ব্যবহার করেছি, এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে না, এই ক্ষেত্রগুলোতে আমি কিন্তু কোনো জায়গায় আমি পাস্টে কুড ব্যবহার করিনি। দেখে মনে হলেও এই জায়গাগুলোয় কিন্তু আমি প্রেজেন্টে কুডের ব্যবহার করেছি। ওকে, ফর্মাল সাউন্ড করার জন্য বারবার বলছি। এখানে কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট, উই কুড ট্রাই দ্যাট নিউ রেস্টুরেন্ট মানে আমরা নতুন রেস্টুরেন্টে ট্রাই করতে পারতাম, আমি কিন্তু এটা বলিনি। ওকে, এরকম ভাবে কুড সেন্টেন্সে ব্যবহার হয় না। দেখো এই ক্ষেত্রগুলোতে কিন্তু আমি প্রেজেন্টের কথা বলার জন্যই কুডের ব্যবহার করেছি। কেসেস গুলো তোমরা একটুখানি নিজেদের কাছে নোট ডাউন করে রাখো। সাজেশন বলো, পোলাইট সাজেশন বলো, ফর্মাল সাজেশন বলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্সে কুড ব্যবহার করেছি। এটার যদি আর একটা এক্সাম্পল আমাকে দিতে বলো, যেরকম আমরা এই ক্ষেত্রে আর একটা এক্সাম্পলও নিতে পারি, ইউ কুড সি আ ডক্টর অ্যাবাউট দ্যাট। তার মানে হচ্ছে সেই বিষয়ে তুমি একটা ডাক্তার দেখাতে পারো। সাজেস্ট করলাম, কি সাজেস্ট করলাম? পোলাইট ভাবে কোনো জিনিস হয়তো সাজেস্ট করেছি, ফর্মালি কিছু সাজেস্ট করেছি। সো পোলাইট সাজেশনের ক্ষেত্রে কিন্তু আমি এখানে কুডের ব্যবহার করলাম। এখানে আমি কিভাবে সাজেস্ট করেছি? পোলাইট সাজেশন। ওকে, সো পোলাইট সাজেশনের ক্ষেত্রে কিন্তু আমি কুড ব্যবহার করেছি। এগুলো একটুখানি খেয়াল রাখবে যখন তোমরা পড়ছো।
কেন আমি বারবার করে এই কথাগুলো চিল্লে চিল্লে বলছি তার একটা কারণ হচ্ছে কুড দেখলেই মানুষের মধ্যে টেন্ডেন্সি আসে ভাবার যে হয়তো পাস্টে ব্যবহার হয়েছে, কুড মানেই হয়তো সেন্টেন্স পাস্টে আছে। না, কুড মানেই সেই সেন্টেন্সটা পাস্টে নেই। আমি করতে পারতাম, আমি বলতে পারতাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্স ফরমেশন আলাদা করে করি। যেরকম দেখো, আমি যখন বলছি সে ফ্রেঞ্চ বলতে পারতো, কুড স্পিক ফ্রেঞ্চ হয়েছে, রাইট? এটা পাস্টের এবিলিটি বুঝিয়েছে। আবার যখন আমি পাস্টের পসিবিলিটি বোঝাচ্ছি, পাস্টে কোনো জিনিস সম্ভব ছিল সেটা বোঝাচ্ছি, সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু আমি কুড হ্যাভ বিন এর ব্যবহার করেছি। ওকে, সো একটুখানি এগুলো মন দিয়ে তোমরা দেখবে, এরপরেও আমি তোমাদের আরো কিছু এক্সাম্পল দিয়ে দেবো। আচ্ছা, কুড তো কমপ্লিট হয়ে গেল, এবার স্টার্ট করি শুড। শুড আমরা ব্যবহার করি উচিত বোঝানোর জন্য, কুড ব্যবহার করি পারতাম বোঝানোর জন্য বা ফর্মালি জিজ্ঞাসা করার জন্য, আমি কি পারবো, আপনি কি পারবেন, রাইট? কিন্তু আমরা শুড ব্যবহার করি উচিত বোঝাতে। তো যদি আমি কাউকে কোনো অ্যাডভাইস দিই যে তোমার এটা করা উচিত, সাজেস্ট করছি আপনার এটা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুডের ব্যবহার করব। তাহলে যেই কথাটা ধরো আমি কুড দিয়ে বলেছি যে তুমি একটা ডাক্তার দেখাতে পারো, তোমার একটা ডাক্তার দেখানো দরকার, এই কথাটা আমরা কিন্তু শুড দিয়েও বলতে পারি। যেরকম ফার্স্টে রয়েছে দেখো অ্যাডভাইস, আমরা কাউকে অ্যাডভাইস করার জন্য শুড ব্যবহার করি। শুড মানে কি বললাম আমি এইমাত্র? উচিত, রাইট? তাহলে কোনো জিনিস তোমার করা উচিত, আমার কিছু করা উচিত কিনা, এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু যেখানে উচিতের প্রশ্ন আসবে শুডের ব্যবহার হবে। ওকে, শ্যালের পাস্ট ফর্ম হিসেবে अगेन সবসময় কিন্তু শুডের ব্যবহার হয় না, মাথায় রাখবে। শ্যালের ব্যবহার শুডের ব্যবহার একদম ডিফারেন্ট। শ্যালের ব্যবহার দেখো আমি কিন্তু শিখিয়ে দিয়েছি, শুডের ব্যবহারটা মন দিয়ে শেখো। অ্যাডভাইস করছি এখানে কাউকে, আমি বলছি এটা উচিত, এটা করা দরকার, এটা করো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুডের ব্যবহার করব। যেরকম আমি কুড দিয়ে এই সেন্টেন্সটা শিখিয়েছিলাম তোমাদের, এটা আমরা শুড দিয়ে বলতে পারবো, ইউ শুড সি আ ডক্টর। ওকে, তোমার একজন ডাক্তার দেখানো উচিত, তোমার একটা ডাক্তার দেখানো দরকার, আমরা অ্যাডভাইস করলাম, উচিত দিয়ে শুড ব্যবহার করেছি। আবার দেখো যখন আমি বাধ্যতার কথা বলছি, অব্লিগেশন যেখানে রয়েছে, অব্লিগেশন মানে বাধ্যতা, রাইট? সো আমি যদি বলি যে তোমার এটা করা দরকার, তোমাকে এটা করতে হবে, বাধ্যতা যেখানে রয়েছে, চাপ রয়েছে যেখানে, সেই ক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করতে পারি। যেরকম আমি যদি বলি যে ইউ শুড ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর প্লেইং, ইউ শুড ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর প্লেইং, তার মানে কি হচ্ছে? খেলার আগে তোমার হোমওয়ার্ক শেষ করা উচিত, অর্থাৎ খেলার আগে তোমার হোমওয়ার্ক শেষ করা দরকার। পরেরটা দেখো বলছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে কি? এক্সপেকটেশন মানে যেখানে আমি কোনো জিনিস এক্সপেক্ট করছি যে এটা তো হওয়া উচিত, হ্যাঁ এটা তো হওয়ার কথা। যেরকম আমরা অনেক সময় দেখবে বলে থাকি যে ট্রেনটা সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছানো উচিত, বা ট্রেনটা আমাদের তো এতক্ষণে ওখানে পৌঁছে যাওয়ার কথা, ট্রেনটার তো 4টের মধ্যে পৌঁছে যাওয়া উচিত ছিল। সো এই যে যখন আমরা এক্সপেকটেশনের কথা বলছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুডের ব্যবহার করি। যেরকম আমি এখানে কি বললাম যে ট্রেনটা সন্ধে 6টার মধ্যে পৌঁছানো উচিত, তাহলে কি বলবো? দ্য ট্রেন should arrive. The train should arrive by 6 p.m. ওকে, ট্রেনটা সন্ধে 6টার মধ্যে পৌঁছানো উচিত, এটা হলো। তাহলে দেখো এতক্ষণে যেগুলো আমরা শিখলাম, এগুলোতে কোনো জায়গায় মনে হচ্ছে যে পাস্টে সেন্টেন্স ব্যবহার হচ্ছে, পাস্টে কিন্তু হয়নি। সেন্টেন্স কিন্তু পাস্টে হয়নি, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্টে রয়েছে। তো এই যে নিজেদের মধ্যে একটা ডাউট তোমাদের রয়েছে, এই যে কোয়েশ্চেন একটা সবচেয়ে বড় আছে যে শ্যালের পাস্ট ফর্মে শুড হয়, তার মানে শুড দিয়ে যা সেন্টেন্স থাকবে সব পাস্টে, এটা কিন্তু ভুল। ওকে, যার জন্য কিন্তু ক্লাসেস গুলো মন দিয়ে আমি তোমাদের বারবার করে করতে বলছি। পরেরটা দেখো বলেছে পোলাইট অ্যাডভাইস। আমরা অ্যাডভাইস শিখেছি, অ্যাডভাইস মানে হচ্ছে আমি যখন কাউকে কোনো জিনিস উপদেশ দিচ্ছি, এবার সেটা যখন আমি আরেকটু পোলাইট ভাবে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করতে পারি। যেমন দেখো আমি ধরো বলছি যে তোমাদের বা আপনাদের নতুন রেস্টুরেন্টটা ট্রাই করা উচিত, মানে খাবারটা খুবই ভালো, আমি বলছি এটা ভালোভাবে বলছি। দেখো শুড মানে জিনিসটা আরেকটু প্রফেশনাল হলো, অ্যান্ড এখানে আমি জিনিসটা অ্যাডভাইস করছি, বলছি আপনাদের এটা করা উচিত।
ওকে, সো ভদ্রভাবে যখন বলছি তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু পোলাইট অ্যাডভাইসের ক্ষেত্রে শুড ব্যবহার করব। এই ক্ষেত্রে সেন্টেন্সটা আমি কিভাবে বলবো? ইউ শুড try the new restaurant. Okay, you should try the new restaurant. এইবারে আই নো তোমাদের একটা কোয়েশ্চেন থাকবে, ম্যাম তাহলে কুড দিয়ে আপনি একটু আগে যে বললেন we could try the new restaurant and we should try the new restaurant or you should try the new restaurant, এটার মধ্যে ডিফারেন্স কোথায় হলো? কুড মানে আমরা যেখানে সাজেস্ট করছি যে আমরা কিন্তু নতুন রেস্টুরেন্টটা ট্রাই করতে পারি, we could try the new restaurant. Okay, and should মানে হচ্ছে যেখানে আমি উচিত বলছি যে এটাই তোমরা এটা করলে তোমাদের বেটার হবে, এটা করো, এটা উচিত। সো জাস্ট ডিফারেন্স একটা জায়গাতেই, কুড দিয়েও আমি সাজেস্ট করলাম, শুড দিয়েও আমি সাজেস্ট করলাম। শুড মানে খালি উচিত বোঝানোর জন্য ব্যবহার করলাম, আদারওয়াইজ এইটা আমি কিন্তু কুড দিয়েও বলতে পারতাম। পরেরটা দেখো, বলছে রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন মানে অগেইন আমি কোনো জিনিসকে রেকমেন্ড করছি, সাজেশনও বলতে পারো। রেকমেন্ডেশন যে তুমি এটা করো, আমার মনে হয় তুমি এটা করলে ভালো হবে। আমি কোনো একটা জিনিস কাউকে রেকমেন্ড করছি যে তুমি এটা পড়ো, তুমি এটা করো, তুমি এটা খেলো, তুমি এটা খাও, এটা তোমার খাওয়া উচিত, এটা তোমার পড়া উচিত। যখন আমরা কাউকে বলছি সো উই আর রেকমেন্ডিং। তাহলে আমি যদি কোনো বই ধরো কাউকে রেকমেন্ড করি, তাহলে আমি বলতে পারি ইউ শুড রিড দিস বুক। দেখছো সব ক্ষেত্রে কিন্তু উচিত বোঝানোর জন্য আমি শুডের ব্যবহার করছি। পরেরটা দেখো, বলেছে সাজেশন। যে কোনো মাইল্ড সাজেশন যদি থাকে, যেরকম আমি ধরো বলতে চাইছি যে আমার মনে হয় তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই যে আমি বললাম যে তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি এটা কিভাবে বলবো? ইউ শুড apologize to him. You should apologize. আচ্ছা, apologize এর জন্য কিছু ক্ষেত্রে জেড এর ব্যবহার হয়, এস এর ব্যবহার হয় কিছু ক্ষেত্রে। সো ইয়া, জেড এস দুটোই হতে পারে। এবার তোমরা কি ইংলিশ ফলো করছো তার উপর ডিপেন্ড করবে, তোমরা ব্রিটিশ ইংলিশ ফলো করছো না আমেরিকান ইংলিশ ফলো করছো তার উপর কিন্তু স্পেলিংটা ডিপেন্ড করে। ওকে, সো এখানে আমি কি করলাম? এখানে আমি সাজেস্ট করলাম যে আমার মনে হয় তোমার এটা করা উচিত, অর্থাৎ তুমি এই কাজটা করো, এই কাজটা করলে বেটার হবে। সো ইউ শুড apologize to him. আমরা apologyর জন্য কাউকে কোনো জিনিস রেকমেন্ড করতে পারি না। When we recommend something, that is when we are asking someone to try something out. যেরকম তুমি এই নতুন রেস্টুরেন্টে যাও, তুমি এই বইটা পড়ো, বা তুমি আমার মনে হয় যে তার সাথে একবার কথা বলে দেখো, বেটার হবে। সো তখন, বা তুমি এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখলে তুমি অনেক কিছু জানতে পারবে। আমরা কি করছি এক্ষেত্রে? কিছু রেকমেন্ড করছি। কি রেকমেন্ড করলাম? হয়তো কোনো মানুষকে রেকমেন্ড করলাম, কোনো ডাক্তারকে রেকমেন্ড করলাম, কোনো ভিডিও রেকমেন্ড করলাম, কোনো বই রেকমেন্ড করলাম। সাজেস্ট করছি কোনটা? যেটা আমি তোমাকে, রেকমেন্ডেশন ইজ আ কাইন্ড অফ সাজেশন, বাট আমি যখন সাজেস্ট করছি দ্যাট ইজ ওয়েন আই এম আস্কিং সামওয়ান যে তুমি এটা করো, কোনো আইডিয়া দিচ্ছি যে এটা করো, তোমার এটা করলে বেটার হবে, আমার মনে হয় তোমার এটা করা উচিত। এবার যখন উচিত কথাটা ব্যবহার হচ্ছে তখনই আমরা সাজেশনের আন্ডারে শুড ব্যবহার করছি। সো ইউ শুড apologize to him. ওকে, পরেরটা দেখো, কন্ডিশনাল অ্যাকশন। আমরা কন্ডিশনের ক্ষেত্রে, কন্ডিশন মানে হচ্ছে শর্ত। সো কোনো শর্ত যখন থাকে সেই ক্ষেত্রে আমরা শুডে ব্যবহার করতে পারি কন্ডিশনাল অ্যাকশন। যেরকম আমি যদি বলি তুমি যদি তাকে দেখো, বলো আমি তাকে খুঁজছি। তো তুমি যদি তাকে দেখো, আমি এটা এভাবে বলতে পারি ইফ ইউ সি হার, তো বলাই যায়, আমরা এভাবে বলতে পারি ইফ ইউ শুড সি হার। ওকে, ইফ ইউ শুড সি হার, টেল হার আম লুকিং ফর হার। ওকে, তার মানে হচ্ছে তাকে বলো আমি তার খোঁজ করছি। তুমি যদি তাকে দেখো, ইফ ইউ শুড সি হার, টেল হার আই এম লুকিং ফর হার। এটা কন্ডিশনাল সেন্টেন্স হলো। কিভাবে বুঝলাম? ইফ দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়েছে, শর্ত হয়েছে। শর্ত কি? যে তুমি যদি তাকে দেখো, তাহলে তাকে দেখলে আমাকে কি করতে হবে? তাকে বলতে হবে যে আমি তার খোঁজ করছি। ওকে, সো কন্ডিশনাল সেন্টেন্স হলো। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি সুন্দর করে আমরা কিন্তু শুডের ব্যবহার শিখলাম। নাও ইটস টাইম ফর উড। নাও এইবারে আমরা শিখবো উড। দেখো উড আমরা কখন ব্যবহার করি? উড কিন্তু আমরা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ ট্রিমেন্ডাস যখন আমরা প্রফেশনাল সাউন্ড করতে চাই, কাউকে কোনো জিনিস রিকোয়েস্ট করছি, কুডের জায়গায় আমরা উডকে ব্যবহার করি। আর একটু বেশি ফর্মাল সাউন্ড করে,
ইমাজিনারি সিচুয়েশন বোঝাতে, মানে এটা যদি হতো তাহলে এটা হতে পারতো। যেরকম আমি যদি লটারিটা জিততাম, আমি পুরো বিশ্ব ঘুরে বেড়াতে পারতাম। একটা ইমাজিনারি সিচুয়েশন, হাইপোথেটিক্যাল জিনিস, আমরা would-এর ব্যবহার করব। তখন সেন্টেন্সটা কিসে হবে? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হবে। ওয়েল, কন্ডিশনালের উপর কিন্তু ক্লাস করানো আছে, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল থেকে শুরু করে লাইক যে কটা কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, অল দ্য 4 টাইপস হ্যাভ বিন কাভার্ড। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য প্লেলিস্ট, বা তোমরা আদিস টিচিং কন্ডিশনাল সেন্টেন্স বলে সার্চ করলেও পেয়ে যাবে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে যা ভিডিও দিয়েছি সেগুলো। সো দেখো, ইমাজিনারি সিচুয়েশন বোঝাতে সেন্টেন্স থাকবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে, যখন আমরা হাইপোথেটিক্যাল কথাবার্তা বলছি। হাইপোথেটিক্যাল কথাবার্তা ইন দ্য সেন্স যেটা পুরোটাই কাল্পনিক। ওকে, পাস্টের হ্যাবিট বোঝানোর জন্য, যে আমি যখন ছোট ছিলাম তখন আমি এটা করতাম, তাহলে দেখো এখানে would-এর ব্যবহার হবে। পাস্টের হ্যাবিট বোঝাচ্ছি, আমি একটা অভ্যাস বোঝাচ্ছি যে এটা করতাম, আমি এই জায়গায় খেলতে যেতাম, তো ওই সিচুয়েশন এলে আমি এইরকম বিহেভ করতাম। এই ধরনের যে কথাবার্তাগুলো সব পাস্টের হ্যাবিট হচ্ছে, would-এর ব্যবহার করে বলবো। পরেরটা হচ্ছে পোলাইট অফার। আমরা যখন খুব ভালোভাবে প্রফেশনাল ভাবে কাউকে কোনো জিনিস অফার করি, ঠিক আছে, কুডের বদলে কিন্তু আমরা would-কে ব্যবহার করি। কুড দিয়েও আমরা এটা কোয়েশ্চেন শিখেছি, পোলাইট অফারের ক্ষেত্রে আমরা কুড দিয়েও কোয়েশ্চেন করতে পারি, কুড দিয়ে কাউকে কিছু অফার করতে পারি, রাইট? আমরা সেই ক্ষেত্রে কিন্তু would দিয়েও ব্যবহার করতে পারি, would দিয়ে কোয়েশ্চেন স্টার্ট করতে পারি। যখন আমরা নিজেদের কোনো ইচ্ছে বোঝাচ্ছি, উইশ বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা would-এর ব্যবহার করতে পারি। সাজেশনের ক্ষেত্রে আমরা would ব্যবহার করতে পারি। কন্ডিশনাল অ্যাকশনের ক্ষেত্রে যখন আমরা শর্ত দিচ্ছি সেই ক্ষেত্রেও would-কে ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করব চলো এবারে সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো প্রথম সেন্টেন্সটা কি, প্রথমে কি বলছে? প্রথমে একদম বলছে পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট আমি বারবার বলে দিয়েছি যে যখন ট্রিমেন্ডাস প্রফেশনাল সাউন্ড করতে চাইছি। এখানে আমি ক্যান দিয়ে একটা সেন্টেন্স বলি যে ক্যান ইউ ক্লোজ দ্য ডোর, রাইট? আমি বলতে পারি ক্যান ইউ ক্লোজ দ্য ডোর, মানে তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে। একটু যদি ফর্মাল হই, কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। আর একটু যদি ফর্মাল হই, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। তাহলে আমি এখানে কোয়েশ্চেন করলাম would দিয়ে, would you mind closing the door? দেখো would you mind এর পরে কিন্তু অলওয়েজ ভার্বের ing ফর্ম বসছে, কোয়েশ্চেন করছি এখানে। দেখো কি সুন্দর করে কোয়েশ্চেনটা হলো। ওকে, পরেরটা দেখো, পরেরটা বলছি ইমাজিনারি সিচুয়েশন। কোনো জিনিস আমি এখানে ইমাজিন করছি। যেরকম আমি যদি বলি আমার যদি অনেক সময় থাকতো আমি ভ্রমণ করতাম, তাহলে আমি এটা এভাবে বলবো I would travel if I had more time. I would travel if I had more time. মানে আমার যদি বেশি সময় থাকতো আমি তাহলে ভ্রমণ করতাম। স্ট্রাকচার কি হলো? would-এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসলো। ওকে, এবং ইফ ক্লজ যেটা রয়েছে, এটা ইফ ক্লজ রয়েছে, সো ইফ ক্লজ যেটা রয়েছে সেই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ইউজ করলাম। পরেরটা কি বলছে? পাস্ট হ্যাবিট, অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য। যেরকম আমি যদি বলি আমি যখন ছোট ছিলাম আমি গরমকালে আমার দাদু দিদার কাছে যেতাম বা দাদু দিদার কাছে ঘুরতে যেতাম, এরকম যদি বলি একটা অতীতের অভ্যাস বোঝালাম, তাহলে কিভাবে বলবো? when I was a child I would visit my grandparents. দাদু দিদাকে আমরা গ্র্যান্ড পেরেন্টস বলি, তাই না? my grandparents every summer, অর্থাৎ প্রত্যেক গ্রীষ্মে আমি তাদের কাছে যেতাম বা আমি তাদের সাথে দেখা করতে যেতাম, রাইট? তাহলে দেখো স্ট্রাকচারটা কিভাবে হলো, যে যখন আমি ছোট ছিলাম when I was a child, সিম্পল পাস্ট হলো। তারপর আমি কি করতাম? আমি দাদু দিদার সাথে দেখা করতে যেতাম, I would visit, would এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। সো আমি দেখা করতে যেতাম। আমি যদি এরকম বলি যে আমি যখন ছোট ছিলাম আমি রোজ পুকুরে সাঁতার কাটতে যেতাম, I would swim। তাহলে দেখো আমি রোজ সাঁতার কাটতে যেতাম, I would swim হয়ে গেল সেই ক্ষেত্রে, I would swim daily। swim হলো would swim, সেক্ষেত্রে কিন্তু swam হবে না, would এর পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ওকে, would swim হলো। তাহলে আমরা যখন অতীতের কোনো অভ্যাস বলি তাহলে কিন্তু আমরা তখন সেক্ষেত্রে used to এর বদলে would এর ব্যবহার করতে পারি। মাথায় রাখবে
ইউজ টু যেখানে যেখানে আমরা ব্যবহার করি সেই সবকটা জায়গায় কিন্তু আমরা আরেকটু ফর্মাল সাউন্ড করার জন্য উড ব্যবহার করতে পারি। জেনারেলি দেখবে যখন আমরা কোনো স্টোরি পড়ি, যখন আমরা কোনো বই পড়ি, তখন সেই ক্ষেত্রে কিন্তু পাস্টের হ্যাবিট গুলো সব উড দিয়ে মেনশন করা থাকে, ওকে, ইনস্টেড অফ ইউজ টু। সো ইউজ টু এর থেকে উড একটু বেশি ফর্মাল। বাট যেখানে যেখানে আমরা উড ব্যবহার করি সব কেসেসে কিন্তু আবার ইউজ টু ব্যবহার করা যায় না। যেরকম এই যে আগের কেসটা তোমাদের দেখালাম বা এই যে ওপরেরটা দেখালাম, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করছি, তা বলে কি এখানে ইউজ টু ব্যবহার হবে? হবে না, ওকে, একমাত্র এই কেসেসেই হবে। আচ্ছা, পরেরটা দেখি, পোলাইট অফার। বলছে পোলাইট অফার অর্থাৎ ভালোভাবে যখন আমরা কাউকে কিছু অফার করছি, যেরকম আমি যদি বলি আপনি কি একটু চা খাবেন, কিভাবে বলবেন? Would you like some tea? ওকে, আমি অফার করলাম, would you like some tea? ওকে, নেক্সট বলছে উইশ অর্থাৎ ইচ্ছা। যেরকম আমি যদি বলি যে আমি একদিন প্যারিস দেখতে চাই বা আমি একদিন প্যারিসে যেতে চাই, কিভাবে বলবো? আমি এভাবে বলবো, I would like to visit Paris someday. Okay, I would like to visit Paris someday. আমি কোনো একদিন প্যারিস দেখতে চাই বা প্যারিসে যেতে চাই। আমি যদি এভাবে বলি, ফর্মাল ভাবে ধর আমি বলছি আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি I would like to talk to your parents one day. আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাই, ওকে। বা আমি যদি বলি যে আমি একদিন সি ফুড খেয়ে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি নিজের উইশের ব্যাপারে কথা বলছি, আমি I would like দিয়ে বলতে পারি I would like to try sea food someday বলতে পারি, ওকে। নেক্সট, সাজেশন। আমরা যেমন কিছু সাজেস্ট করছি, যেরকম আমি যদি বলি you would do better if you studied more, কি বললাম? You would do better if you studied more। তার মানে কি? দেখো স্টাডিড বলেছে, স্টাডিড মোর, ইন দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়েছে। You would do better if you studied more মানে তুমি যদি আরো বেশি পড়াশোনা করতে তাহলে তুমি ভালো করতে। অর্থাৎ আমি বলছি যে তুমি বেশি পড়াশোনা করনি বলে এটা ভালো হয়নি, তুমি যদি বেশি পড়াশোনা করো তাহলে ভালো হবে। প্রেজেন্টে কোনো একটা জিনিস আমি তোমাকে বলছি যে এটা করো তাহলে এটা ভালো হবে, এটা করলে এটা হবে। কি বলেছে? You would do better if you studied more, right? তাহলে এখানে কি বলছে? যে তুমি আরো ভালো করতে যদি তুমি আরো পড়াশোনা করতে, ওকে। এইখানেও কিন্তু এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনালে রয়েছে। অর্থাৎ এখানে বলার চেষ্টা করেছি যে তুমি যেহেতু বর্তমানে ভালো পড়াশোনা করোনি, তার জন্য তোমার কিছু ভালো হয়নি, তো তুমি যদি বর্তমানে আরো ভালো পড়াশোনা করতে তাহলে আরো ভালো হতো। তো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশনের উপর বেস করে কোনো কথা বলছি। পরেরটা কি বলছে? কন্ডিশনাল অ্যাকশন। যেরকম আমি যদি বলি যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো, এটা একটা কন্ডিশন, রাইট? সো যদি বৃষ্টি হয় আমি কিন্তু বাড়িতে থাকবো, এই কথাটা আমি কিভাবে বলবো? আমি এভাবে বলতে পারি ইফ ইট রেইনড I would, কি হলো? ইফ ইট রেইনড, ইফ এর পরে কিন্তু আমরা কি ব্যবহার করলাম? সিম্পল পাস্ট ব্যবহার করলাম। বলছে I would stay at home, I would stay at home অর্থাৎ যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো। সো দেখো তাহলে এইখানে আমরা কিন্তু তিনটে ক্ষেত্রে দেখলাম যে কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার হয়েছে এবং তিনটেই আমরা দেখেছি যে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স পেয়েছি, রাইট? যেরকম আমরা এই জায়গাটায় পেয়েছি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা পেয়েছি ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে। আরেকটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স পেয়েছি এই জায়গাটায় যেখানে আমরা কাউকে কোনো জিনিস সাজেস্ট করছি, এবং আরেকটা যেটা কন্ডিশনাল সেন্টেন্স পেয়েছি যে কন্ডিশনাল অ্যাকশনের ক্ষেত্রে, যে এটা যদি হয় তাহলে কিন্তু আমি এটা করব। এই ক্ষেত্রেও আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে দেখো আমরা would এর ব্যবহার পেয়েছি। আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও would এর ব্যবহার পাই। সেই ক্ষেত্রে আমরা would এর পরে have এর ব্যবহার পাই এবং তারপরে V3 এর ব্যবহার পাই। যেরকম আমি যদি বলি যে যেরকম ধরে নাও একটা সিচুয়েশন তোমাদের দিচ্ছি, অতীতে কোনো একটা সিচুয়েশনে ধরে নাও 2 মাস আগে কোনো একটা ঘটনা ঘটেছে এবং আমি বলছি যে সেদিন যদি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে আমি এই কাজটা করতাম। অর্থাৎ 2 মাস আগে কোনো একটা পার্টিকুলার ডেটে, কোনো একটা পার্টিকুলার দিনের সময় এমন একটা জিনিস ঘটেছে যেখানে তুমি আমাকে বিশ্বাস করোনি বলে আমি কোনো কাজ করিনি, ওকে। এবং আমি যদি অতীতের পার্সপেক্টিভে কথাটা বলি যে সেদিন যদি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে আমি এই কাজটা করতাম,
আমি সেটা would দিয়ে বলতে পারি, সেন্টেন্স হবে থার্ড কন্ডিশনালে। তাহলে সেন্টেন্সটা আমি কিরকম ভাবে লিখতাম, দেখো সেন্টেন্সটা এরকম হতো, I would have done it, do এর V3 form, done, I would have done it if you had believed in me. So থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিরকম দেখো, আমরা if ক্লজ যেটা রয়েছে এটা তো পুরোটা if ক্লজ, সো আমরা if ক্লজের সাথে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি, এবং যেটা রেজাল্ট ক্লজ রয়েছে যেটা রেজাল্টের ব্যাপারে বলছে যে এটা যদি হতো তাহলে এটা হতো, তো এই যে রেজাল্ট ক্লজটা রয়েছে এই ক্ষেত্রে আমরা would এর সাথে have এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ would এর সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি, ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট, would এর সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। সো এটা ছিল থার্ড কন্ডিশনালে। কন্ডিশনাল সেন্টেন্সের জেনারেলি সেকেন্ড থার্ড দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা খুব বেশি করে would এর ব্যবহার দেখি। এখানে কি হতো যে আমি এই কাজটা করতাম, দুটো ক্ষেত্রে করতাম হয়েছে, যেরকম এখানে আরেকটা ক্ষেত্রে করতাম হয়েছে, দেখো আই উড ভিজিট, আমি যেতাম, এখানে কিন্তু আই উড হ্যাভ ভিজিটেড হবে না, সেন্টেন্স এরকমই থাকবে, আমি ঠাকুরদা ঠাকুমার সাথে দেখা করতে যেতাম, আই উড ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, উইলের পাস্ট ফর্ম হিসেবে এখানে উড হয়েছে। আর এখানে যে উডটা দেখতে পাচ্ছ যে উডের পরে হ্যাভ ডানে ব্যবহার হয়েছে, যে আমি কাজটা করতাম, এখানে কিন্তু উড ডু হতো না, এখানে উড হ্যাভ ডানই হতো। কেন? কারণ এটা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে উডের পরে হ্যাভ এবং তারপরে V3 ফর্ম, এবং এইখানে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, এটাই হচ্ছে এটার ফর্ম স্ট্রাকচার, এইভাবেই সেন্টেন্সটা হবে। ওকে, এইখানে কিন্তু করতাম বোঝাতে আবার আমরা would do ব্যবহার করতে পারতাম না, ঠিক আছে, বা এই জায়গাটা কিন্তু would have visited হতো না। তো এই স্ট্রাকচার্স গুলো একটুখানি ঠিক করে বুঝে নাও। সো আই বিলিভ তোমাদের should, could এবং would এর যা যা কোয়েশ্চেন ছিল সেগুলো আজকের ক্লাসে আমি ক্লিয়ার করতে পেরেছি। এইবারে তোমাদের জন্য রয়েছে কিছু আরো উদাহরণ। ভিডিওটা পজ করে এক্সাম্পল গুলো দেখো, আমি চাই জাস্ট ইউ জাস্ট গো থ্রু দ্য এক্সাম্পলস, একটু জাস্ট তোমরা চোখ বুলিয়ে নাও। আমরা এতক্ষণে যা পড়েছি, যা শিখেছি, তার অতিরিক্ত কিছু সেন্টেন্সেস তোমাদের সামনে দেওয়া হলো, এবং এগুলো শুধুমাত্র শুড, কুড, উড এর ওপরে না, আমরা এখনো অব্দি যা কভার করেছি, আমরা ক্যান, শ্যাল, উইল কভার করেছি, আমরা কুড, শুড, উড কভার করেছি, রাইট? সো যা আমরা কভার করেছি এই 6টার ওপরেই কিছু অতিরিক্ত এক্সাম্পলস তোমাদের জন্য স্ক্রিনে দেওয়া হলো, তোমরা পজ করে পড়ো, এবং তারপরে তোমাদের জন্য রয়েছে ওয়ার্কশিট। অলসো কমপ্লিট দ্য ওয়ার্কশিট দ্যাট আই হ্যাভ গিভেন ইউ টুডে। So I believe your worksheet is done. এইবারে তোমরা কত স্কোর করলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, আনসার আমি ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। অলসো গাইস, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা আমাকে জানাতে ভুলো না, বিকজ দ্যাট এনকারেজেস মি আ লট। এই ক্লাসেস গুলো কিন্তু তোমাদের জন্যই করানো, এবং তোমরা যদি না দেখো এই ক্লাসেস গুলোর কোনো মানে নেই। সো প্লিজ ওয়াচ দ্য ক্লাসেস, আগের ভিডিওগুলো দেখো, and keep growing with me. Thank you so much for today.